একদল সায়েন্টিস্ট পৃথিবীর আর্কটিক সার্কেলে কিছু গবেষণা করার জন্য যায়। তারা সেখানে ক্যাম্প তৈরি করে, বেশ কয়েকটা দিন সেখানে কাটিয়েও দেয় এবং তারপর বেরিয়ে আসে এক রহস্যময় জীব যা তাদের জীবন নিয়ে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং তারপর শুরু হয় জীবন মরণের খেলা। গল্পটা খুবই রোমাঞ্চকর, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আজকের মুভি ক্র্যাকেন। পৃথিবীর আর্কটিক সার্কেলে জিওলজিস্ট জুলিয়া এবং অস্কার কিছু এক্সপেরিমেন্ট করার জন্য জলের নিচে কিছু বিস্ফোরক সেট করে এবং ঠিক সেই মুহূর্তে তারা একটা কল পায় এবং তাদেরকে জানানো হয় খুব শীঘ্রই সেখানে ঝড় হবে, তাই তাদেরকে এখনই যেতে হবে। একই সাথে খুব কাছাকাছি একটি রাশিয়ান সাবমেরিন দেখানো হয় যেখানে ক্রু মেম্বাররা কিছু অদ্ভুত টাইপের শব্দ শুনতে পায়। এদিকে জুলিয়ার কাছে সেই স্ক্যানারটা রয়েছে যেটা অদ্ভুত আচরণ করতে শুরু করে যখন সেখানকার বরফগুলো এক এক করে ভাঙতে শুরু করে। তাই সে সঙ্গে সঙ্গে তার রিসার্চ করা প্রত্যেকটা জিনিস সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু দুঃখজনকভাবে সেই সময়টা সে পায় না। একই সময় অস্কার তাকে একটি স্নো মোবাইলের সাহায্যে টেনে সেই ঝড় থেকে বের করে নিয়ে আসে। অন্যদিকে সাবমেরিন হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা লাগে। একই সময় জুলিয়া এবং অস্কার যত তাড়াতাড়ি সম্ভব সেই ঝড় থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু পিছনে সেই বরফ ভাঙতে থাকে। কিন্তু দুঃখজনকভাবে তারা একটা সময় সেই ফাটলের মধ্যে পড়ে যায় এবং তাদের গাড়িটা ব্লাস্ট হয়ে যায় এবং তারা জলের মধ্যে পড়ে যায়। একইভাবে তাদের ক্যাম্পটাও সেই ফাটলের মধ্যে পড়ে যায় এবং বাকি সায়েন্টিস্টরাও মরে যায়। এদিকে সাবমেরিনে থাকা ক্রু মেম্বাররা সেই রহস্যজনক দৈত্যের সাথে লড়াই করতে থাকে। সেই অজানা দৈত্য তাদের সাবমেরিনটাকে নড়াতে থাকে এবং এমন অবস্থায় একজন মেম্বার সেই দিকে লক্ষ্য করে ফায়ার করে এবং আলোতে আমরা সেই দৈত্যের লেজগুলো দেখতে পাই। এখানে দুজন ছিল, যার মধ্যে একজনের মৃত্যু হয়ে যায় এবং একজন এমার্জেন্সি গেট দিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে রাশিয়ান সাবমেরিন হেডকোয়ার্টারে সেখানকার অফিসাররা প্রথমবার জানতে পারে তাদের সাবমেরিন ধ্বংস হয়েছে। এখন যেহেতু সেই সাবমেরিন অনেক গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস ছিল, তাই তারা অন্য একটা টিমকে সেখানে পাঠায় এবং তাদেরকে সেই সব জিনিসগুলো ধ্বংস করতে বলে। এই মিশনে ভিক্টর নামের একজন ছেলে থাকে যে সাবমেরিনের ক্যাপ্টেনের ভাই হয়। এখন রাত হলে ভিক্টর যখন এই মিশনের জন্য রেডি হয়ে যায় তখন সে জানতে পারে যে এই মিশনে তার বাবাও তার সাথে যাচ্ছে। যদিও তার বাবার বয়স হয়ে গেছে, কিন্তু তবুও সে এই মিশনে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে আর্কটিক সার্কেলে জুলিয়া তার সেলফোনে সিগন্যাল আনার চেষ্টা করে এবং অবশেষে তারা একটা সিগন্যাল খুঁজে পায় যেটা কাছাকাছি অয়েল রিগ থেকে আসছে। তারা সঙ্গে সঙ্গে সেখানে কল করে, কিন্তু সমস্যা হলো এখানে তুষার ঝড়ের আওয়াজ অনেক বেশি ছিল, তাই অয়েল রিগে কর্মরত ওয়ার্কাররা তাদের কথা ভালোভাবে শুনতে পায় না এবং একইভাবে সিগন্যাল নষ্ট হয়ে ফোনটা বন্ধ হয়ে যায়। তাই অস্কার বাধ্য হয়ে একটি ফ্লেয়ার গান দিয়ে আকাশে ফায়ার করে। পরের দিন সকাল হলে অনেক পরিকল্পনা করার পর সেই সাবমেরিন সেই জায়গায় পৌঁছায় যেখানে আগে সাবমেরিনটা ভ্যানিশ হয়েছিল। এখানে বেশ কিছু ক্রু মেম্বার লক্ষ্য করে ভিক্টরের বাবা ভিক্টরকে একটি প্রাইভেট রুমে নিয়ে যায় যেখানে হাই র্যাঙ্কের অফিসার রয়েছে এবং তারা একটা রিপোর্ট নিয়ে আলোচনা করছে। অন্যদিকে জুলিয়া এবং অস্কার সাবমেরিনের সেই এমার্জেন্সি অংশটা খুঁজে পায় যেটা বরফের মধ্যে আটকে রয়েছে। তারা বুঝতে পারে কেউ একজন নিশ্চয়ই এখান থেকে বেরোনোর চেষ্টা করছে। একই সময় সাবমেরিন যখন সেই এমার্জেন্সি অংশটা সিগন্যাল খুঁজে পায় তারা সঙ্গে সঙ্গে সেই দিকে যায় এবং এখানে আমরা দেখতে পাই বেশ কয়েকটা তিমি মাছকে যারা সাবমেরিনের আশেপাশে ঘোরাফেরা করছে, কিন্তু সাবমেরিনের কোনো রকম ক্ষতি করছে না। কিন্তু একটার সময় একটা তিমি তাদের সাবমেরিনের যে পাখা রয়েছে তার মধ্যে আঘাত করে, যার ফলে ক্রু মেম্বাররা সোনার অন করে দেয় এবং এমনটা করাতে তিমিগুলো চারিদিকে ছড়িয়ে যায় এবং সাবমেরিন থেকে দূরে চলে যায়। একইভাবে তারা বেশ কিছু শব্দ শুনতে পায় এবং এখানে আমরা দেখতে পাই এক দৈত্যাকার লেজ সেই তিমিগুলোকে এক আঘাতেই মেরে ফেলছে। ক্রু মেম্বাররা একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা শব্দ শুনতে পাচ্ছে, সিগন্যালও সেই শব্দ ধরা পড়ছে, কিন্তু কোন দিক থেকে আসছে সেটা তারা বুঝতে পারছে না। এখন ভিক্টরের বাবা মনে করে এটা নিশ্চয়ই কোনো শত্রু পক্ষের কাজ, তাই সে অর্ডার দিয়ে দেয় তারা যেন ফায়ার করে, কিন্তু ভিক্টর তেমনটা মনে করে না। তার মতে তাদের লুকিয়ে পড়া উচিত, কারণ তারা সঠিকভাবে জানে না এটা কোনো শত্রুপক্ষ না অন্য কিছু। এখন এরা ভিক্টরের কথা মতো দুটো বিশাল আকৃতির বরফের ফাঁকে তাদের সাবমেরিনটা নিয়ে যায় এবং সেখানে সাবমেরিন বরফের সাথে ঘষা লাগতে লাগতে এগিয়ে যায়। একইভাবে সেই রহস্যময় জীব তাদেরকে ফলো করে, কিন্তু একটা সময় সেটা বন্ধ হয়ে যায় যখন এক বরফ তাদের রাস্তা আটকে দেয়।
অন্যদিকে আর্কটিক সার্কেলে জুলিয়া এবং অস্কার বরফের ঠান্ডা আবহাওয়া থেকে রক্ষা পেতে একে অপরকে জড়িয়ে ধরে এবং তাদের শরীরটাকে গরম করতে শুরু করে এবং হঠাৎই তারা দেখতে পায় তাদের সামনে বেশ কিছু বরফের চাই ভাঙতে শুরু করেছে এবং তার মধ্যে দিয়ে একটি সাবমেরিন ভেসে উঠছে এবং সেই সাবমেরিন থেকে বেশ কয়েকজন ক্রু মেম্বার বেরিয়ে আসে এবং জুলিয়া আর অস্কারের সাথে দেখা করে। এখন এরা যখন বুঝতে পারে এদের দুজনের কাছে কোনো অস্ত্র নেই, তখন তারা এদের গল্প শুনতে শুরু করে দেয়। এখন ভিক্টরের বাবা তাদেরকে পরামর্শ দেয় তারা যেন এদেরকে কিছু খাবার দিয়ে পুনরায় ফিরে যায়, কারণ এরা কোনো স্পাই হতে পারে। কিন্তু ভিক্টর তেমনটা করে না, সে তাদেরকে তাদের দলে নিয়ে নেয়। এরপর তারা সাবমেরিনটাকে জলের তলায় নিয়ে যায় এবং সেই এমার্জেন্সি অংশটা যেটা সাবমেরিনে থাকে সেটা খুঁজতে শুরু করে দেয়। এরপর জুলিয়া এবং অস্কারের মেডিকেল চেক আপ করা হয়। একইভাবে ভিক্টর তাদেরকে একটি ম্যাপ দেখায় এবং জিজ্ঞাসা করে তারা কোথায় ক্যাম্প তৈরি করেছিল এবং সেখানে তারা কোনো অদ্ভুত জিনিস দেখেছে কিনা সেই ব্যাপারেও প্রশ্ন করে। এখন এরা বুঝতে পারে না তাদের কি করা উচিত। তখন ভিক্টরের বাবা পরামর্শ দেয় তাদেরকে পুনরায় ফিরে যাওয়া উচিত, কারণ যদি সেই রহস্যময় সিগন্যাল আবারও তাদের কাছে আসে তারা এমার্জেন্সি সিগন্যাল আর পাঠাতে পারবে না এবং সেই রহস্যময় জীব তাদের উপর অ্যাটাক করতে পারে। কিন্তু এতে ভিক্টর রাজি হয় না। সে তার ভাইকে খোঁজার জন্য সাবমেরিনের ক্রু মেম্বারদের অর্ডার দেয় তারা যেন সেই দিকে তাদের সাবমেরিন নিয়ে যায় যেদিকে জুলিয়ার ক্যাম্পটা ছিল। এবং এবারও ভিক্টরের বাবা ভিক্টরকে বকা দেয়। সে তাকে বোঝায় তুমি আবারও দ্বিতীয়বার ভুল ডিসিশন নিচ্ছ এবং যদি আরও একবার তুমি ভুল ডিসিশন নাও তাহলে হয়তো তোমার জবটা চলে যাবে। কিন্তু ভিক্টর এক্সপ্লেন করে যে সে এত তাড়াহুড়ো করছে কারণ অন্য সাবমেরিনে যদি কেউ এখনও বেঁচে থাকে তবে সেখানে খুব বেশি অক্সিজেন বেঁচে থাকবে না। একই সময় জুলিয়া সেই অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং অস্কার বুঝতে পারে এটা সোনার অন্য সাবমেরিন থেকে আসছে। ভিক্টর তাদেরকে পরামর্শ দেয় তারা যেন এমন একটা জায়গা বেছে নেয় যেখানে তারা লুকোতে পারবে। একই সময় অয়েল রিগে কর্মরত ওয়ার্কাররা হঠাৎ করে একটা বড় লেজ দেখতে পায় যেটা সমুদ্র থেকে ওপরে উঠে আসছে এবং সেই লেজ অয়েল রিগের ওপর আছড়ে পড়ে এবং এক ভয়ানক বিস্ফোরণ ঘটে। ওয়ার্কাররা যতটা সম্ভব নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এই বিস্ফোরণ এত বড় হয় যে অয়েল প্ল্যাটফর্ম প্রায় ধ্বংস হয়ে যায়। দূরে ভিক্টর সাবমেরিনে বসে থেকে কোনো সিগন্যাল পায় না, তাই সে তার পেরিস্কোপ ব্যবহার করে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করে এবং সে যা দেখে তাতে সে অবাক হয়ে যায়। সে দেখে এক ভয়ানক দৈত্যাকার লেজ পুরো অয়েল প্ল্যাটফর্মটাকে ধ্বংস করে দিচ্ছে। সে এই দৃশ্য প্রত্যেকটা মেম্বারকে দেখায় যাতে তারা আগের থেকে সতর্ক হতে পারে। এখন সেই অয়েল প্ল্যাটফর্ম পুরো ধ্বংস হয়ে যাওয়ার পর সেই দৈত্যাকার লেজ আবারও জলের তলায় চলে যায়। এদিকে সাবমেরিনে আবারও সেই অদ্ভুত অ্যাটাক হয়। সাবমেরিনে থাকা কিচেনের প্রত্যেকটা আসবাবপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ভিক্টরের বাবা তাদেরকে সতর্ক করে এবার তাদেরকে বুঝে শুনে স্টেপ নিতে হবে, কারণ এবার তৃতীয় মিস্টেক করলে তাদের কাছে আর কোনো রাস্তা থাকবে না। এবং ক্রু মেম্বাররা ফাইনালি দুটো টর্পেডো দিয়ে সঠিক জায়গায় সুন্দরভাবে অ্যাটাক করতে পারে এবং এতে ভিক্টরের বাবা খুব খুশি হয়ে যায়। কিন্তু তার খুশি বেশিক্ষণ থাকে না যখন সে জানতে পারে সেই দৈত্যাকার জীব এখনও নড়াচড়া করছে। তাই আরও একবার টর্পেডো দিয়ে অ্যাটাক করে, কিন্তু তবুও তারা জীবটাকে মারতে পারে না এবং একটা সময় সেই রহস্যময় জীব তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। ভিক্টরের বাবা বুঝে উঠতে পারে না তাদের এখন কি করা উচিত। তখন গিয়ে ভিক্টরের প্রস্তাব মেনে তারা সাবমেরিনটাকে দ্রুত সরিয়ে নেয় এবং এক বিশালাকার লেজ সাবমেরিনটাকে ফলো করে এবং সজোরে আঘাত করে এবং এতে অনেক বড়সড় ক্ষতি হয়ে যায়। প্রত্যেকটা ক্রু মেম্বার মাটিতে আছড়ে পড়ে। একইভাবে ভিক্টরের মাথায় চোট লাগে। সে অস্পষ্ট দেখতে শুরু করে, তার মাথা ঘুরতে শুরু করে। কিছু কম্পিউটারে শর্ট সার্কিট হয়ে যায় এবং কিছু কম্পিউটার নিচে পড়ে নষ্ট হয়ে যায়। সাবমেরিনটা দ্রুত এগিয়ে যায়। একইভাবে সেই জিপটা তাদেরকে ফলো করে। একটা সময় সেই দৈত্য তাদেরকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। তার লেজগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তারা প্রথমবার দেখতে পায় এটা হলো এক বিশাল আকৃতির অক্টোপাস। এরা ভালোভাবে বুঝতে পারে এই দৈত্যাকার জীবের সাথে তারা লড়াই করতে পারবে না, এমনকি তাদের কাছে যথেষ্ট গোলা বারুদ নেই। তাই ভিক্টর ডিসাইড করে তারা সাবমেরিনটাকে সাইলেন্ট মুডে রেখে দেবে, কারণ এই জিপটা তখনই অ্যাটাক করে যখন তারা শব্দ শুনতে পায়। এখন এরা কথা মতো সব কিছু বন্ধ করে দেয় এবং টর্পেডো কম্পার্টমেন্টে কার্বন মনোক্সাইড ভর্তি হয়ে যায়, যার ফলে টর্পেডো রুমে থাকা ক্রু মেম্বার প্রায় মৃত্যুর কাছাকাছি চলে আসে। কিন্তু অবশেষে গিয়ে ভিক্টরের প্ল্যানে কাজ হয়। সেই অক্টোপাস তাদের থেকে দূরে চলে যায়। এখন প্রত্যেকটা ক্রু মেম্বার তাদের যাত্রা শুরু করার জন্য পুনরায় রেডি হয়ে যায়। কিন্তু সমস্যা হলো চারিদিকে আগুন লেগে গেছে এবং তাদের কাছে ফায়ার এক্সটিংগুইশারের সংখ্যা খুবই কম রয়েছে। এখন বেশ কয়েকজন ক্রু মেম্বার এই আগুনে ঝলসে যাওয়ার পর ভিক্টর পুরো গ্রুপটাকে এই কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে যেতে বলে।
বেশিরভাগ ক্রু মেম্বার এই আগুনে ঝলসে যায়, কিন্তু যারা বেঁচে থাকে তারা বাকিদেরকে বের হতে সাহায্য করে। এরা বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তারপর আস্তে আস্তে ভেতরে আগুন বন্ধ হয়ে যায়। এখন আহত মেম্বারদেরকে একটি আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয় এবং এই ট্রিটমেন্ট করার জন্য অস্কার এবং জুলিয়া দুজনেই সাহায্য করতে শুরু করে এবং এমনটা করাতে তারা ক্রু মেম্বারদের বিশ্বস্ত হয়ে ওঠে। এই সব কিছুর পর ভিক্টর প্রত্যেককে জিজ্ঞাসা করে তাদের এখন কি করা উচিত। প্রত্যেকটা মেম্বার একটা কথাই বলে, তাদের উচিত ফিরে যাওয়া, কারণ তারা সেই সাবমেরিনের লোকেশন ভালোভাবে জানে না এবং সেই দৈত্যের সাথে লড়াই করার মতো তাদের কাছে অস্ত্র নেই। ভিক্টর এই পরামর্শ শোনার পর বেশ কিছুক্ষণ চিন্তা করে এবং অবশেষে সে ডিসাইড করে ফেলে তাদের ফিরে যাওয়া উচিত। এখন সাবমেরিন পুনরায় ফিরিয়ে নেওয়ার জন্য তারা রেডি হয়ে যায়, কিন্তু তখনই ভিক্টর কিছু লেটার দেখতে পায় যেগুলো তার বাবা রেখে গেছে। কিন্তু তখনই জুলিয়া সেখানে আসে এবং সে তাকে বলে সে কিছু পাখি তার রুমে দেখেছে। তখন ভিক্টর তাকে বলে এই পাখিগুলো এখানে রাখা হয়েছে যাতে অক্সিজেন লেভেলটা ভালোভাবে বোঝা যায়। এখন জুলিয়া একটি ম্যাপ নিয়ে তাকে এক্সপ্লেন করে যে সেই দৈত্যটা অনেক সাবমেরিন এবং জাহাজের ওপর অ্যাটাক করেছে এবং হঠাৎ করেই ভ্যানিশ হয়ে গেছে। তার বিশ্বাস এই জীবটা সমুদ্রের গভীর তলদেশে ঘুমিয়ে থাকে, তাই তাদেরকে এই বিপদ থেকে বাঁচতে হলে সবার প্রথমে সোনার অফ রাখতে হবে। কোনো রকম আওয়াজ করা যাবে না, কোনো রকম অ্যাটাক করা যাবে না। কিন্তু ভিক্টর তাকে আরও একবার মনে করিয়ে দেয় যে ওই সাবমেরিনটায় তার ভাই ছিল, তাই তাকে সেটা খুঁজতেই হবে। মেয়েটি তখন বলে সেই সাবমেরিনটা সেখানেই থাকার কথা যেখানে তাদের ক্যাম্প ছিল। এখন এই কথাবার্তার মধ্যে ব্যাঘাত পড়ে যখন একজন অফিসার রুমে প্রবেশ করে এবং সে জানায় সে একটি ক্লু খুঁজে পেয়েছে। সেই অফিসার একটি রেকর্ডিং প্লে করে এবং এই রেকর্ডিংটা সেই মুহূর্তে যখন তারা সাইলেন্ট মুডে তাদের সাবমেরিনটা রেখেছিল এবং এখানে অফিসাররা মেটালের মধ্যে নক করার মতো আওয়াজ শুনতে পায়। তারা সেই সিগন্যালটাকে ট্র্যাক করে এবং বুঝতে পারে এই সিগন্যালটা জুলিয়ার ক্যাম্প থেকে আসছে, যার অর্থ একটাই, অন্য সাবমেরিনে এখনও একজন বেঁচে আছে এবং সেই রকম আওয়াজ করছে। ভিক্টর প্রত্যেককে বলে এই মিশনটা কমপ্লিট করতে কী কী রিস্ক আসতে পারে এবং তাদেরকে কিভাবে সেটা হ্যান্ডেল করতে হবে। এরপর তাদেরকে অর্ডার দেয় তারা যেন জুলিয়ার ক্যাম্পের দিকে সাবমেরিনটা নিয়ে যায়। এখন এমন অবস্থায় ভিক্টর তার ছোটবেলার কথা মনে পড়ে যখন সে একবার পাহাড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল। এখন হঠাৎ করে তাদের সাবমেরিনের লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করে। তারা বুঝতে পারে তারা অনেক গভীরে চলে এসছে, তাই তারা সাবমেরিনটা ওপরে নিয়ে যায় এবং এমন অবস্থায় ভিক্টর লক্ষ্য করে একদম নিচে কিছু একটা রয়েছে। একটি মিনি সাবমেরিন ইনভেস্টিগেশন করার জন্য সেখানে পাঠায়, কিন্তু এইসব কাজ করতে গিয়ে একজন পাইলটের আঘাত লাগে। তখন ভিক্টর পুরো জিনিসটা হ্যান্ডেল করে এবং তার বাবাকে এখানকার দায়িত্ব দিয়ে দেয়। এরপর মিনি সাবমেরিন ভিক্টর এবং আরও দুজন অফিসার মিলে এগিয়ে নিয়ে যায় এবং এমন অবস্থায় তারা আবারও সেই মেটালের শব্দ শুনতে পায়। একইভাবে তারা এত গভীরে কখনোই যায়নি যেটা আজ তারা করছে। তারা বুঝতে পারে তাদের মিনি সাবমেরিনের ওপর ভালোই প্রেশার পড়ছে, তাই তারা যদি কোনো কিছু এখানে খুঁজে না পায় তাহলে হয়তো তাদেরকে খুব তাড়াতাড়ি ফিরে যেতে হবে। এবং এমন অবস্থায় যখনই তারা একটা ইকো শুনতে পায় তারা সঙ্গে সঙ্গে সেই দিকে এগিয়ে যায় এবং সেখানে তারা 100-রও বেশি ডুবে যাওয়া জাহাজ দেখতে পায়, যার অর্থ হলো জুলিয়ার ধারণা প্রায় সঠিক ছিল। এরপরেই তারা অন্য একটা সাবমেরিন খুঁজে পায় এবং তারা লক্ষ্য করে এর সামনের অংশটা এখনও ঠিক আছে, যার অর্থ হলো হয়তো সেখানে এখনও কেউ বসবাস করছে। এখন এই টিম তাদের ছোট্ট সাবমেরিনটা সেই ধ্বংস হয়ে যাওয়া সাবমেরিনের সাথে জয়েন্ট লাগানোর চেষ্টা করে এবং ওপরে ল্যান্ড করার চেষ্টা করে, কিন্তু জলের স্রোত এত বেশি তারা সেটা করতে পারে না। কিন্তু অনেক চেষ্টা করার পর তারা অবশেষে কানেক্ট করে ফেলে। এরপর ভিক্টর সেই সাবমেরিনের দরজা খুলে ভিতরে ঢোকে এবং সেখানে তার ভাই আলেকজান্ডার এবং তার সহযোগী বন্ধুদেরকে দেখতে পায় যারা এখনও জীবিত রয়েছে। তারা সঙ্গে সঙ্গে এই খবর মেন সাবমেরিনে পাঠিয়ে দেয় এবং সেখানে থাকা ক্রু মেম্বাররা আনন্দে সেলিব্রেট করতে শুরু করে দেয়। এখন ফিরে আসার পর আলেকজান্ডার প্রত্যেককে বোঝায় সে তার সাবমেরিনটাকে সাইলেন্ট মুডে রেখেছিল এবং তখনই সিগন্যাল পাঠাচ্ছিল যখন সে বুঝতে পেরেছিল পরিস্থিতি ঠিক আছে এবং সেই অক্টোপাস যাতে তাদের কাছে না আসে সেই বুঝে শুনেই সে সিগন্যাল পাঠাচ্ছিল। এখন ভিক্টর সেই সাবমেরিন থেকে তার মিনি সাবমেরিনে নিয়ে তাদেরকে ঢোকাতে শুরু করে, কিন্তু সেই সাবমেরিনে খুবই কম জায়গা, যার কারণে তাকে দুবার আসা যাওয়া করতে হবে। এবং এখন ভিক্টর ডিসাইড করে সে এবং তার ভাই এবং একজন মেকানিক এখানে থেকে যাবে এবং বাকিরা প্রথম ট্রিপে বড় সাবমেরিনের কাছে চলে যাবে এবং যাওয়ার আগে তারা একটা ডিভাইস এখানে সেট করে দিয়ে যায় যাতে পরে লোকেশন খুঁজতে সুবিধা হয়। কিন্তু পরের মুহূর্তেই সেই ডিভাইসটা অফ হয়ে যায় এবং তারা বুঝতে পারে সেই অক্টোপাস পুনরায় ফিরে আসছে।
কিছু সময় পরেই সেই মিনি সাবমেরিন বড় সাবমেরিনের কাছে চলে আসে এবং সেখানে থাকা প্রত্যেককে সুরক্ষিতভাবে বড় সাবমেরিনের কাছে নিয়ে আসে। এখন তাদেরকে আরও একবার সেই জলের তলায় ভিক্টর এবং তার ভাইকে নিতে যেতে হবে। তাই এবার অস্কার পাইলটের দায়িত্বটা নেয় এবং মিনি সাবমেরিন করে আবারও সেই যাত্রা শুরু করে এবং এবার তারা আবারও সেই অক্টোপাসের লেজ দেখতে পায়। এদিকে ভিক্টর এবং তার ভাই ডিসাইড করে এখানে যা যা আগ্নেয়াস্ত্র রয়েছে সবই তারা কালেক্ট করবে এবং সাথে করে নিয়ে যাবে। তারা সবার প্রথমে সেখানের কম্পিউটার অন করে এবং দেখে সেখানে থাকা প্রত্যেকটা অস্ত্রই তারা চালাতে পারবে। অন্যদিকে মেন সাবমেরিনের ক্রু মেম্বাররা ভয় থাকে, কারণ সেই অক্টোপাস ক্রমশই তাদের দিকে এগিয়ে আসছে এবং একটা সময় সেই অক্টোপাস একটা পাথর ঠেলে সেই সাবমেরিনের উপর ফেলে, যার ফলে সাবমেরিনে থাকা বেশ কিছু পাইপ ফেটে যায় এবং জল ঢুকতে শুরু করে। একই সময় সেই মিনি সাবমেরিন আবারও নিচে পৌঁছে যায়, কিন্তু সেখানে লাগানো ডিভাইসে তারা আঘাত করে, যার ফলে অ্যালার্ম বাজতে শুরু করে এবং অক্টোপাস পুনরায় সতর্ক হয়ে যায় এবং পুনরায় সেই মিনি সাবমেরিনের দিকে ছুটে আসে। অন্যদিকে ভিক্টর একটি পাইপের মধ্যে দিয়ে এগোতে শুরু করে এবং ফাইনালি টর্পেডো রুমে পৌঁছে যায়। এদিকে আলেকজান্ডার সেই মিনি সাবমেরিনের আওয়াজ শুনতে পায়। ভিক্টর ফাইনালি সেই রুমে কোড ইনপুট করতে শুরু করে। একইভাবে আলেকজান্ডার কম্পিউটারে সেই একই কাজ করতে থাকে। এখন সমস্যা হলো এই অস্ত্রগুলো লোড হতে অনেক সময় লাগবে এবং সেই সময় সেই অক্টোপাস খুব সহজেই তাদের কাছে পৌঁছে যাবে। এখন এমন অবস্থায় এই দুই ভাই রেডিওর সাহায্যে কথা বলে এবং অতীতের ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা মনে করে এবং একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেয়। এদিকে সেই দৈত্য সাবমেরিনের অর্ধেক অংশ ধ্বংস করে ফেলে, কিন্তু ভাগ্য ভালো থাকে সেই অংশে কেউ ছিল না, পুরোটাই ফাঁকা ছিল এবং সেই অক্টোপাস যখন আবারও তাদের উপর অ্যাটাক করতে যাবে ঠিক তখনই এই দুই ভাই সেই অস্ত্রগুলো চালু করে দেয় এবং ফাইনালি সবকটা অস্ত্র একসাথে সেই দৈত্যের ওপর অ্যাটাক করে এবং এক ভয়ানক বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণ এত বড় পরিমাণে হয় যার কারণে আর্কটিক সার্কেলের বরফ গলে বিস্ফোরণের আলো ওপরে উঠে যায়। এদিকে ধ্বংস হয়ে যাওয়া সাবমেরিনের মধ্যে জল ঢুকতে শুরু করে। দুই ভাই বেশ সমস্যায় পড়ে যায়। ভিক্টর কোনো রকমে আলেকজান্ডারকে টেনে বের করে নিয়ে আসে এবং একইভাবে এখানে একটি টাইম বোম লাগানো হয়, যেটা খুব অল্প সময়ের মধ্যেই ব্লাস্ট হয়ে পুরো সাবমেরিনটাকে ধ্বংস করে দেবে। আর এটাই কারণ তাদেরকে আরও দ্রুত গতিতে এগোতে হবে। এখন সাবমেরিন জলের আরও গভীরে যেতে শুরু করে এবং এই দুই ভাই আলাদা হয়ে যায়। ভিক্টর তার ভাই আলেকজান্ডারকে খুঁজতে শুরু করে এবং তার হাত দেখতে পায়। সে তার হাত ধরে টেনে উপরে তুলে নিয়ে আসে। তারা এখন দ্রুততার সাথে মিনি সাবমেরিনে যেতে শুরু করে এবং পুরনো সাবমেরিনের দরজা বন্ধ করে দেয় এবং এখন তাদের কাছে মাত্র 1 মিনিট 22 সেকেন্ডের মতো আছে এই পুরনো সাবমেরিন ধ্বংস হয়ে যেতে এবং তারা এই সময়ের মধ্যে মিনি সাবমেরিনের উপর চলে আসে এবং প্রত্যেকে তাদেরকে দেখে সেলিব্রেট করতে শুরু করে দেয়। এরপর ভিক্টর তার বাবার হাতঘড়িটা আলেকজান্ডারকে দেয়, কিন্তু আলেকজান্ডার এটা তার কাছেই রাখতে বলে, কারণ এই মিশনটা সে নিজেই কমপ্লিট করেছে। বেশ কিছু সময় পর এই টিম পুনরায় রাশিয়ায় ফিরে যায় এবং এই দুই ভাই পুনরায় তাদের ফ্যামিলির সাথে দেখা করে। আর এই মুভিটা এবং এই স্টোরিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।